শুধু দর্শক মণ্ডলী, বিরতির পরে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের সবার অতি প্রিয় প্রোগ্রাম ল উইথ ব্যারিস্টার মনোহর হোসেন। এই প্রোগ্রামটিতে ব্যারিস্টার মনোহর হোসেন, যিনি প্র্যাকটিসিং ব্যারিস্টার, উনি দিক নির্দেশনা দিয়ে থাকেন, আপনাদের প্রশ্ন শুনেন এবং আমরা আলাপ করি। এতে হয় কি, আপনারা অনেকের কিছু কিছু ক্ষেত্রে আপনাদের লাভ হয় এবং এটি করে আপনারা লয়ারের পরামর্শ নিতে পারেন। তবে সবসময় উনি যে কথাটি বলে থাকেন যে আপনারা প্লিজ আপনাদের কাজগুলো একজন আইনজ্ঞ, ব্যারিস্টার, সলিসিটার এদের মাধ্যমে করবেন। এতে হয় কি, আপনার অ্যাপ্লিকেশনে প্রথমেই কোনো গলদ হবে না। জি, আমার মনে হয় একটা দর্শক আছে। দর্শক, আপনি টেলিভিশনে আওয়াজ কমিয়ে আপনি টেলিফোনে আমার সাথে আলাপ করেন। কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি, কোন জায়গা থেকে বলছেন ভাইয়া? জি, ম্যানচেস্টার থেকে বলছি। ম্যানচেস্টার থেকে। মনোহর ভাই, প্রশ্ন করেন। জি জি, আমার দুইটা কোশ্চেন আছে। জি, আমি এই মাসে আইএলআর এর জন্য অ্যাপ্লাই করব 10 ইয়ার রুটে। তো আমার কোশ্চেন হলো 2018 আমার এগেইনস্ট একটা কান্ট্রি কোর্ট জাজমেন্ট আছে। জি, ওইটা কি উল্লেখ করতে হবে? আর ওইটা কি ব্রিটিশ সিটিজেনশিপে কোনো প্রবলেম হবে? ওইটা যেভাবে কান্ট্রি কোর্ট জাজমেন্ট আছিল ওইটা আমি দিয়ে দিছি, পে করে দিছি মোবাইল সংক্রান্ত বিষয় নিয়ে। জি জি। আর কোনো প্রশ্ন আছে? জি না। থ্যাংক ইউ। ম্যানচেস্টার থেকে কষ্ট করে আপনি প্রশ্ন করছেন, কল করছেন, সেই জন্য সুন্দর একটা প্রশ্ন করেছেন। আপনাকে মনে রাখতে হবে যে ইনডেফিনিট লিভ টু রিমেইন অথবা সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনে অনেস্ট থাকতে হবে এবং সব ইনফরমেশনগুলো ডিসক্লোজ করতে হবে, এবং এটাই আপনার জন্য ভালো। আমরা জানি যে কান্ট্রি কোর্ট জাজমেন্ট এবং যেটা আপনি অলরেডি পয়সা দিয়ে ফেলছেন, এটা কোনো আপনার অ্যাপ্লিকেশন সাকসেস হওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা এটা হবে না। তবে আমরা অ্যাডভাইস করি যে তারপরে এটা ডিক্লেয়ার করার জন্য, এবং আপনি খুবই সুবুদ্ধির কাজ করবেন এবং আপনি চিন্তাও করেছেন অলরেডি যে আপনি জাজমেন্টের কপিটা দেবেন। তো আপনি সেখানে উল্লেখ করতে পারেন নাম যে আপনার এরকম একটা জাজমেন্ট হয়েছিল এবং সেটা কপি আপনি দিতে পারেন। ইট ইজ গুড আইডিয়া। থ্যাংক ইউ। শুধু দর্শক মণ্ডলী, দর্শক, আশা করি আপনি বুঝতে পেরেছেন। তারপরে আপনি একটা লয়ারের পরামর্শ নেবেন, ভালো। এবং উনি যেটি বলেছেন মনোহর ভাই, যে দেওয়া অনেক সময় ভালো। মনোহর ভাই, আমরা বিরতির আগে তো কিছু সেক্টর বেজ নিয়ে এবং স্পন্সর ভিসা, ডিপেন্ডেন্ট, এগুলো নিয়ে প্রশ্ন করেছিলাম আপনাকে। আমি একটু, যেটি এখন চলছে আপনি দেখছেন, আমাদের অনেক ভাই ব্রাদাররা যারা আছেন ইউবারে কাজ করেন, ডেলিভারিতে কাজ করেন, ধরপাকড় হচ্ছে ইমিগ্রেশন, অনেকে অ্যাজাইলেমে আছেন। অ্যাজাইলেমে প্রথমে আমি অ্যাজাইলেমের অন্য প্রশ্নে যাওয়ার আগে একটা প্রশ্ন করতে চাই। সেটি হলো, মনে করেন আমি অ্যাজাইলেম করব, আমি হোম অফিসে যাচ্ছি, আমার কি কোনো ডিটেনশনের ভয় আছে? আমি কি ভয় পাবো? আমি কি যখন যাব অ্যাজাইলেম মারার জন্য, বা ওইটাকে কী বলে, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য, যেটি সাধারণ ভাষায় যেটি বলে? Great question, actually, indeed, because lots of people, they're scared of going to home office to seek asylum or to make application, like, if they have got no leave to remain. So এটা স্বাভাবিকভাবেই একটা ভয়ের কারণ হয়। তবে আপনি যদি একটা লয়ারের কাভারেজ নিয়ে থাকেন, অ্যাডভাইস নিয়ে সেভাবে যান, আশা রাখি প্রবলেম হবে না। তবে আপনি নিজেও যেতে পারেন, লয়ার ছাড়াও যেতে পারেন, তারপরেও যে কোনো সমস্যা হবে এটা আমি বলছি না। আপনার যদি একটা নর্মাল অ্যাড্রেস থাকে, কোথায় থাকেন, এবং আগে আপনার কমপ্লায়েন্স রেকর্ড যদি ঠিক থাকে, তাহলে এখানে সমস্যা হওয়ার কথা না। আরেকটা কথা হচ্ছে, আপনার যদি একটা অ্যাড্রেস থাকে কোথায় থাকবেন, আর তারা জানে যে আপনি অ্যাসাইলাম সিক করছেন কারণ আপনি এই দেশে লফুলি থাকার চেষ্টা করছেন, জি, তো সেই জন্য আমার মনে হয় এটা বেশিরভাগ ক্ষেত্রে এটা কোনো সমস্যা হয় না। কাজেই আপনারা একেবারে সাহস নিয়ে সেখানে যেতে পারেন। আমার জানা মতো কেউ এ পর্যন্ত কোনো সমস্যা পড়ে নেই। এক্সেপশনাল কিছু থাকলে অন্য জিনিস। ধন্যবাদ মনোহর ভাই, খুব সুন্দর করে বলছেন। দর্শক, আমার একটা ফোন কল আছে। দর্শক, আপনি টেলিভিশনের আওয়াজ কমিয়ে টেলিফোনে আমার সাথে আলাপ করেন। জি, স্টুডিওতে শুনছেন মনোহর ভাই, আপনার প্রশ্নটা করেন। কোথা থেকে বলছিলেন, কে বলছিলেন? জি, আসসালামু আলাইকুম। আমি একটু আগে যে করছিলাম ম্যানচেস্টার থেকে। জি, বলেন। আমি একটা কোশ্চেন করতে ভুলে গেছিলাম। আমার একজন লয়ার বলছে যে ওইটা 6 ইয়ার পর্যন্ত থাকে, আফটার 6 ইয়ার পর ওইটা অটোমেটিক রিমুভ হয়ে যায়। জি, ঠিক আছে মনোহর ভাই, আপনি না, আপনার
6 ইয়ার্স থাকলে না কত বছর থাকলে এটা আমাদের কোনো সমস্যা না এখানে। আপনার জিনিসটা হচ্ছে আপনি একটা ঘটনা ঘটেছে, আপনি জাস্ট ডিক্লেয়ার দিয়ে দিবেন অ্যাপ্লিকেশনে, আপনি অনার্স থাকবেন, এটা কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ। ধন্যবাদ দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। মনে হয় আমরা অ্যাজাইলেম নিয়ে বলছিলাম। তো অ্যাজাইলেমের মনে করেন কেউ অ্যাজাইলেম করলো, আপনি তো বললেন ভয়ের কিছু নাই, ডিটেনশনের ভয় নেই, যে বাট মনে করেন অ্যাজাইলেম আমি করলাম, কত সময় লাগতে পারে, আমি কখন কাজের পারমিশন পাবো, বা কী মানে একটু যদি একটু করে ছোট করে বলতেন। জি, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে হাউ লং দ্য অ্যাসাইলাম মে টেক জি, টু গেট এ ডিসিশন। জি, ওয়েল ডিসিশন, আপিল, সো মেনি থিংস মে হ্যাপেন। অনেকের আপিলের রাইট থাকে, অনেকের আপিলের রাইট থাকে না, তখন তারা জুডিশিয়াল রিভিউর দিকে যায়, সার্টিফাইড হয়, অনেক সিস্টেমের মধ্যে যায়। এটা এখন কিন্তু প্রেডিকশন দেওয়া যায় না, এখন তাড়াতাড়ি করে ফেলবে। যত তারা তাড়াতাড়ি বলছে, এই তাড়াতাড়ি 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 আজকে আমি 25 বছর শুনে আসছি তারা তাড়াতাড়ি করবে, ব্যাকলগ ক্লিয়ার করবে, ইত্যাদি করবে। মাঝে মধ্যে তারা খুব তাড়াতাড়ি, মাঝে মধ্যে দেখা যায় সব কেসে তারা তাড়াতাড়ি করতে পারে। কোনো কোনো কেসে 2000 পর্যন্ত কাগজপত্র তো দেয় তারা একজন ক্লায়েন্টে। তখন সে যে কেস ওয়ার্কার, তার তো এটা কেস ওনার বলা হয় এখন, যে তার তো এটা তো কেস ওয়ার্কিং করতে হবে, এটা দেখতে হবে, সে যে ইনভেস্টিগেশন করতে চায় করতে হবে। স্টেট ফরওয়ার্ড কেস তারা অনেক সময় তারা কুইক ডিসিশন দিয়ে দেয়, অনেক সময় স্টেট ফরওয়ার্ড কেস আবার তারা ডিলেও করে ফেলে। তারপরে ফ্যামিলি থাকে, এই থাকে, এগুলি সব কিছু মিলিয়ে তারা আইডেন্টিটি এবং অনেক কিছু তাদেরকে চেক করতে হয়, আবার ব্যাকলগ থাকে। এই জন্য আমি বলতে পারবো না যে এটা 3 মাস লাগবে না 3 বছর লাগবে। আমরা দেখেছি কোনো কেস 2 মাসের মধ্যে তারা ডিসিশন দিয়ে দিচ্ছে। আচ্ছা, মনে হয় আমরা আবার আসবো, আমার একটা কলার আছে। দর্শক, আপনি টেলিভিশনের আওয়াজ কমিয়ে টেলিফোনে আমাদের সাথে আলাপ করেন। কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি, আমি বলছি, আমার নামটা বলতে পারতেছি না। নাম বলা দরকার নেই, ঠিক আছে। বলেন। আচ্ছা, তো আমি লন্ডনে আসছিলাম ওয়ার্ক পারমিটে আছি। জি, 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 বলেন আপনি গুছিয়ে প্রশ্নটা বলেন, কি বলতে চান। জি, আমি লন্ডনে আসছিলাম ওয়ার্ক পারমিটে 3 বছরের জন্য। জি, জি। এখন আমার কোম্পানিটা পাস হয়ে গেছে, আমার ভিসা আছে আরো 2 বছরের। এখন আমার কি করা যায়? আপনি হোম অফিস থেকে কোনো লেটার পেয়েছেন? কোনো পাই নাই। আপনি আপনার ইমেল চেক করছেন, আপনার যে ঠিকানা দিয়েছেন এইটা পেয়েছেন? চেক করছি। কতদিন আগে কোম্পানিটা বাস্ট বাস্ট হয়েছে? 2-3 মাস বন্ধ হয়ে গেছে কমপ্লিটলি? হ্যাঁ, কোম্পানি বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এটা আপনাদেরকে জানাইছিল আগে? জি, জি, আমাকে মানে জানায় না এখনো। না, কোম্পানিতে আপনি তাহলে এখন কাজ তো সেখানে আর যাচ্ছেন না? না। ওকে, এখন তো এইটা তো একটা সুযোগ আছে কি ওইটুকুই, যে আপনি অন্য কোনো সিস্টেমে আপনি যেতে পারেন। যেমন আপনি অন্য কোনো ইয়েতে, যেমন আপনি একটা এমপ্লয়ার চেঞ্জ করতে পারেন। আপনি চেঞ্জ কি আপনার এমপ্লয়িতে নাই, আপনি নতুন এমপ্লয়ারের কাছে যেতে পারেন, যার যদি স্পন্সরশিপ লাইসেন্স থাকে। আর কেউ যদি তারা আপনাকে রাখতে চায়, তারাও স্পন্সরশিপ লাইসেন্স অ্যাপ্লিকেশন করতে পারে, করেও আপনাকে রাখার জন্য স্পন্সরশিপ ইস্যু করতে পারে। আপনি ভিসার জন্য আবার ভেরিয়েশন অ্যাপ্লিকেশন করতে পারেন। যেহেতু আপনার আরও 2 বছর পর আপনি পার্মানেন্ট হবেন, আপনার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, আপনার জন্য প্রপার গাইডেন্স আপনার খুব দরকার। তো আমি যে আপনাকে উদ্দেশ্য করে বলবো যে আপনি চেষ্টা করেন আরেকটা কাজ আপনি যোগ দিতে পারেন কি না। তাদের যদি লাইসেন্স নাও থাকে, তারা যদি আপনাকে নিতে চায়, অন্তত রাজি হয়, আপনার কাজ যদি তাদের উপকারে আসে, তাহলে তারা একজন ভালো লয়ারের সাথে যোগাযোগ করে তারা একটা স্পন্সরশিপ লাইসেন্সও তারা নিজেও অ্যাপ্লিকেশন করতে পারে, অথবা লয়ারের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারে, করে আপনাকে স্পন্সর করতে পারে। এটা একটা সুযোগ থাকতে পারে। আর তাছাড়া আপনার নর্মালি ওয়ার্ক পারমিটে যারা থাকে তারা তো সুইচ করতে পারে। যেমন তারা যদি বিয়ে শাদীর লাইনে চলে যেতে পারে, যদি কেউ অবিবাহিত থাকে তাহলে তারা সেই লাইনে যায়, যদি জেনুইন ম্যারেজ থাকে। তারপরে কেউ স্টুডেন্ট ভিসায় চলে যেতে পারে, কেউ ইনোভেটর ভিসায় চলে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের অপশনে যেতে পারে। তো আপনি সেভাবে চিন্তা করবেন। আবার কেউ ধরেন দেখলো যে না, সেই দেশে যেতেই হবে, আর কোনো পথ নাই তার, কিন্তু দেখা গেল দেশে যেতে তার কোনো বাধা আছে, তাহলে সেই জন্য তাকে লিগ্যাল অ্যাডভাইস নিতে হবে। তাহলে সে যদি কোনো বাধা থাকে, তাহলে তার অল্টারনেটিভ কী, তাকে কি এখানে তার যদি এর মধ্যে যদি কাটেলমেন্ট নোটিশ চলে আসে, মনে করেন 60 days, তাহলে তো তার টাইম
এই 60 ডেজের মধ্যে কিছু একটা না করলে তো ইলিগেল হয়ে যাবে, হিউম্যান রাইটস গ্রাউন্ডে ইলিগেল হয়ে যাবে, তাহলে হিউম্যান রাইটস কিছু একটা, তার কোনো অ্যাসাইলামের কোনো গ্রাউন্ড আছে কিনা, আমি বলছি যে আপনি অ্যাসাইলামের গ্রাউন্ড করবেন, এরকম কেউ কেউ থাকতেও পারে, আমার মনে হয় লয়ারের সাথে ইত্যাদি ইত্যাদি। আপনি সব কিছু মিলে আপনার কথাগুলো সব শুনে, কারণ টেলিভিশনে এইসব কথাগুলো আমরা শুনি না, সব ডিটেলস নেওয়া উচিত না, তখন আপনাকে লয়ার একটা গাইডেন্স দেবে। তবে আপনি এখন পর্যন্ত আপনি খুব একটা বেশি আপনাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, যেহেতু আপনার 60 ডেজের নোটিশটা আসে নাই। আপনার 60 ডেজের মধ্যে যারা এমপ্লয়ার আপনাকে চেঞ্জ করতে মানে নিতে হবে কিংবা একটা কিছু করতে হবে, যেটাকে কাটেলমেন্ট নোটিশ বলে, ওটা অনেক সময় তারা 1 মাস পরও দিয়ে দেয়, 1 মাস 6 মাস পরও দেয়। এটা তো আপনার ওইটা টাইমটা ইফেক্টিভ হবে তখন থেকে, যখন আপনি নোটিশটা যখন তারা আপনাকে পাঠাবে। আরেকটা জিনিস হচ্ছে, নোটিশ পাওয়ার আগেই যেহেতু আপনি নোটিশ আসবে নিশ্চিত, যেহেতু আপনার কোম্পানির লাইসেন্স রিভোক হয়ে গেছে কিংবা কোম্পানি অলরেডি লিকুইডেশন চলে গেছে, তাহলে অবশ্যই আপনাকে এখন থেকেই চেষ্টা করতে হবে সিরিয়াসলি। যেমন আপনি অ্যাডভাইসের জন্য ফোন করেছেন কী করতে পারি, সেরকম আপনাকে এখন 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 আপনাকে আসল মাঠে নামতে হবে। সেটা হচ্ছে কি, আপনি নতুন একজন একটা এমপ্লয়ারের, অর্থাৎ নতুন একজন আন্ডারে কাজ, একটা কোম্পানি আপনাকে খুঁজতে হবে যেখানে আপনি কাজ করবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ মনোহর ভাই, খুব সুন্দর করে বলেছেন। দর্শক আশা করি বুঝতে পেরেছেন। বাট আপনারা লয়ারের পরামর্শ নেবেন, ব্যারিস্টার অথবা সলিসিটারের পরামর্শ নিয়ে কাজ করবেন। দর্শক আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নম্বর হলো 0203-515-5788। আমাদের সাথে আছেন ব্যারিস্টার মনোহর হোসেন, যিনি কমিউনিটিতে অতি সুপরিচিত এবং প্র্যাকটিসিং ব্যারিস্টার। মনোহর ভাই, আমরা রিফিউজি এবং অ্যাজাইলেম এগুলি নিয়ে কথা বলছিলাম, তো আমি অন্য দুটো প্রশ্ন আমার কাছে আছে, আমি যেটা ভেবেছি। তার আগে আমি একটা যে ছোট্ট প্রশ্ন করতে চাই, সেটি হলো যে মনে করেন আমি রাজনৈতিক আশ্রয় করলাম, আমার আবেদনটি মানে অ্যাপ্লিকেশনটা রিফিউজ হলো, তাহলে আপিল বা পুনরায় আবেদনের সবচেয়ে সহজ আপনার পরামর্শটা কি 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 ইয়ে আছে, কোথায় কোথায় যাওয়া যায়? রিফিউজ করলে, অ্যাসাইলাম যখন রিফিউজ করে 1 মাস পরে হোক 2 মাস পরে যখন, অথবা এমনকি ইন্টারভিউ করে 1 সপ্তাহ পরেও রিফিউজ করতে পারে। অ্যাসাইলামের 2টা পর্যায়ে, একটা হচ্ছে স্ক্রিনিং ইন্টারভিউ, যেটা ইনিশিয়াল ইন্টারভিউ বলা হয়, দেন সাবস্টেন্টিভ ইন্টারভিউ, অর্থাৎ প্রধান ইন্টারভিউ, লম্বা হয় সেটা। সেটার পরে তারা যে কোনো সময় ডিসিশন দেয়। এখন এই যে ডিসিশনটা দেয়, সেখানে কারো কেস তারা মনে করে যে এতই ভিত্তিহীন যে তাকে আপিলের রাইট দেয় না। জি। কিন্তু আবার সেক্ষেত্রে কোনো সময় তারা ভুল করে, যে আসলে ভিত্তিহীন না, তারা হয়তো জিনিসটা কাগজপত্র পায়নি কিংবা ভুল বুঝেছে, এই জন্য তারা মনে করছে এটা তো ভেইগ একটা গ্রাউন্ড, সেটাকে ক্লারিফিকেশন চ্যালেঞ্জ করতে হয়। অনেক সময় যেহেতু সার্টিফাই করে দিয়েছে, আপিলের সুযোগ দেয় না। আবার অনেকেই আপিলের সুযোগ দেয়, রিফিউজ করলে আপিলের সুযোগ দেয়, আর কাউকে গ্র্যান্ড করে দেয়। তো এই যে আপিলের সুযোগ দিলে, এটা তো অবশ্যই আপিল করতে হবে। জি। আপনার প্রশ্নটা ছিল যে কি আপিল করার জন্য কী কী করতে হবে? আপিল করার জন্য আপনাকে তো আর কিছুই করতে হবে না, আপিল লজ করতে হবে। জি। অ্যাসাইলাম ইমিগ্রেশন ট্রাইব্যুনাল যেটা আছে, এবং কতটুকু যাওয়া যায়? ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল, আপিল রিজেক্ট, আপিলে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারেন। জি। কথা হচ্ছে সব কেস তো আর যেতে পারে না, কারণ একটা আপিলের ধাপ আছে। কোনো কোনো ক্ষেত্রে আপার ট্রাইব্যুনাল পর্যন্ত গিয়ে শেষ, কোনো কোনো ক্ষেত্রে আপার ট্রাইব্যুনাল যদি পারমিশন একবার দেয়, তাহলে সেটা কোর্ট অফ আপিলে চলে যেতে পারে। জি। তো সেখান থেকেও যদি না হয়, অনেক সময় অনেক যেগুলি লিগেল ইস্যু থাকে, যেগুলিতে খুব ওই লিগেল পয়েন্ট থাকে, এগুলো সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারে। এবং সেরকম শত শত কেস রিপোর্টেড আছে সুপ্রিম কোর্টে, যেগুলি অ্যাসাইলাম, মানবাধিকার ইত্যাদি নিয়ে হয়েছে। কাজেই আপনার একটা কেস হয়তো অতটুকু যেতেও পারে, নাও যেতে পারে। এটা ডিপেন্ড করে কারো সার্কমস্টেন্সেস, কারো কেসের বিভিন্ন ধরনের দিক নির্দেশনা, অথবা কারো দেখা যায় খুব ভালো কেস, কিন্তু উনি উপরে যেতে চাচ্ছেন না, ফাইট করতে চাচ্ছেন না, মহাবিদ্রোহীর অনক্লান্ত বলে উনি ক্ষমা দেন। আবার কেউ চায় না, আমি এটা ফাইট করব, আমি উপর দিকে যাব, আমার যত পয়সা খরচ হয় করব, কিন্তু আমি ফাইট করব। অথবা কেউ লিগেল এড পায়, তারও অনুচিন্তি নাই, বলে ঠিক আছে আপনারা করতে থাকেন ফাইট, আমি তো আছি। তো এগুলি বিভিন্নভাবে বিভিন্ন জনের ক্ষেত্রে এগুলি ঠিক হয়, মানে
নির্দেশিত হয় তার অবস্থা অনুযায়ী যে কতটুকু পর্যন্ত সে যেতে পারবে। মানে সোজা কথা কতটুকু, তাইলে মনে হবে আমরা যদি ওই লাইনেই যদি থাকি, আমাদের আমি একটু আগে বলেছিলাম অনেক ধরপাকড় হচ্ছে, তাইলে মনে করেন আমি একটা প্রশ্ন আছে এবং একটু ইয়ের মতো, ওটা একটু পরে করি। যদি আমি এটা এইভাবে আপনাকে করি, মনে করেন কাউকে ডিপোর্টেশনের নোটিশ দেওয়া হলো, তখন তার আইনি অধিকারটা কি এবং কি করতে, মানে কি আর্জেন্সিতে কি করতে পারে, জরুরিতে আর কি? ডিপোর্টেশনের নোটিশগুলো সাধারণত যাদেরকে ডিটেনশনে মানে প্রিজনে রাখা হয় তারাই পায়, কারণ ক্রাইম যারা করে। আর ইমিগ্রেশনের ব্যাপারে যাদেরকে ধরা হয় তারা তো পায় রিমুভাল ডাইরেকশনস। একসময় এগুলি সব একরকম ছিল, জি। বাট এটা একটু আপনি যদি বুঝিয়ে দেন। আমি দর্শক অনেকেই ডিপোর্টেশন মনে করে, বাট এই যে রিমুভাল এটা তো অনেক ইমিগ্রেশন অ্যাডভাইজারও এটা অনেক সময় তারা ভুল করে ফেলেন। সবকিছু ডিপোর্টেশন তারা বলে থাকেন, হয়তো অভ্যাসগত কারণে হতে পারে। সেটা ডিপোর্টেশন অনেকগুলো দেশে কিন্তু ডিপোর্টেশন শব্দটাকে ওরা একভাবে, এই ইউনাইটেড কিংডমও সেভাবে ব্যবহার করতো যে এই ক্রাইমের কারণে হোক, ইমিগ্রেশনের কারণে তাকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে। তো এইটাই হচ্ছে ডিপোর্টেশন, ডিপোর্ট করা, তাকে পাঠাই দেওয়া। জি। আর এই ইংল্যান্ডে যেটা আমরা বুঝতে হবে সেটা হচ্ছে যারা সিরিয়াস ক্রিমিনাল অফেন্স করে, যারা 1 বছর কিংবা 1 বছরের বেশি জেল সাজা হয়, তাদের অটোমেটিক, তারা যদি ব্রিটিশ সিটিজেন না হয়ে থাকে, যদি না তাদের সিটিজেনশিপ রিভোক হয়ে থাকে, তাহলে তাদের অটোমেটিক ডিপোর্টেশনটা অটোমেটিক ট্রিগার করে। জি। তখন স্বাভাবিকভাবেই তারা জেলের মধ্যে থাকে। মনে করেন কারোর 1 বছর জেল হয়েছে, জি। তখন ওই যে 9 মাসের মাথায় এসে, 9 মাস তো থাকতে হয় না, 1 বছরের জায়গায় মনে হয় 6 মাস থাকতে হচ্ছে, ওই 5 মাসের মাথায় এসে তাকে বলবে তোমাকে আমরা ডিপোর্ট করতে চাই। জি। তো কাজেই এখানে তখন ইন্টেনশনটা জানাই দেওয়া হয় এবং সেখানে ডিসিশন দেওয়া হয়, তখন সে তাকে ছাড়া হয় না, যেহেতু তাকে করা হবে, ডিপোর্টেশন করা, তাকে তখন ইমিগ্রেশন ডিটেনশনে নিয়ে যাওয়া হয়। সেটা প্রিজনের বাইরে আরেকটা জায়গায়, হোটেলের মতো। সেখানে যখন নিয়ে যাওয়া হয়, সেখান থেকে উনি এইটা ডিপোর্টেশনের ব্যাপারে তখন আপিলের একটা সুযোগ থাকে। এটা আরেকটা হচ্ছে রিমুভাল, যেটা আমরা সেকশন 10 রিমুভাল বলি, যেটা ইমিগ্রেশন অ্যাক্টের আন্ডারে, সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিমুভাল। জি। প্রশাসনিক রিমুভালের বাংলা কি হইতে পারে? তাদেরকে বের করে দেওয়া, প্রশাসনিক সিদ্ধান্তে মানে দেশ ত্যাগ করা ইত্যাদি, দেশ থেকে বাধ্য করা, দেশ থেকে বিতাড়িত আমি বলবো না, কারণ অনেক সম্মানিত লোকজনকে রিমুভাল ডাইরেকশন দেওয়া হয়, প্রত্যেকে রিমুভাল ডাইরেকশন দেওয়া হয়। বিতাড়িত আমি বলবো না, তারা বিতাড়িত করতে চায় না, তারা চায় ভলেন্টারিলি যাক। তো সেখানে ওইটা হচ্ছে কারোর যদি কোনো, মনে করেন কাউকে কাজে ধরা পড়লো, কোনো একজন ভিজিটারে এসে, কাজ করার পারমিশন নাই, স্টুডেন্ট 20 ঘন্টার বেশি পারমিশন নাই, কিংবা ওয়ার্ক পারমিট হোল্ডার, তার আসল কাজেরই ঠিক নাই, সে আরেক জায়গায় ধরা পড়লো, বিভিন্ন কারণে হতে পারে। তাকে বললো যে না, তোমাকে যেহেতু তুমি ইমিগ্রেশন ল ব্রেক করছো, কন্ডিশন ব্রেক করছো, তোমাকে আমরা পাঠিয়ে দেবো, আমরা তোমাকে রিমুভ করবো। জি। তাহলে মনে ভাই, এই যে রিমুভাল, এমনকি কেউ লফুলি আছে, জি, অ্যাসাইলাম বলে, যখন আপিল শেষ হবে বলবে তোমাকে আমরা রিমুভ করবো, রিমুভাল ডাইরেকশন দিয়ে দেয়। রিমুভাল ডাইরেকশন মানে হচ্ছে যে তোমাকে যেতে হবে, এত সময় এত তারিখ আমরা তোমাকে পাঠাতে চাই, অথবা এত তারিখ আমরা তোমাকে রিমুভ করতে চাই, এটা, অথবা ইন্টেনশন নোটিশ ফর রিমুভাল। আরেকটা হচ্ছে রিমুভালের ফার্স্ট অ্যাকশন হচ্ছে কিন্তু নোটিশ অফ লাইবল টু বি ডিটেইনড। যেমন কারো যদি ভিসা শেষ হয়ে যায়, টাইম মতো অ্যাপ্লিকেশন না করে, কিংবা কারো যদি ভিসা রিফিউজ হয়, তখন তাদেরকে এই নোটিশ দেওয়া হয় যে ইউ মে বি লাইবল টু বি ডিটেইনড, অ্যান্ড তাকে বলা হয় যে তোমাকে ইমিগ্রেশন বেল দেওয়া হলো। আচ্ছা, ধন্যবাদ মনোভাই। আমার তো শেষ করতে হবে, তার আগে ছোট্ট করে যদি 2-1 মিনিটে আপনি যদি বলেন, আপনি বলেছেন লাইবেল টু ডিটেইন, আমরা রিমুভাল, ডিটেনশন এগুলি নিয়ে কথা বললাম। তো এখন মনে করেন একজনকে প্লেনে তুলে দিচ্ছে, এখনই প্লেনে তুলে দিচ্ছে, এরকম লোককে কি আপনি তাদেরকে রাখতে পেরেছেন বা তাদেরকে হেল্প করতে পেরেছেন? আপনার অভিজ্ঞতা থেকে যদি বলেন। আমি নিজে রাখতে পেরেছি, এই কথাটা আমি যদি এখন বলবো আমি আমার অ্যাডভার্টাইজমেন্ট করছি। জি, এগুলি তো আমাদের কাজ, দর্শকদের জন্য এগুলি তো আমাদের কাজ। জি। এবং এগুলি আমরা সবসময়
ফেস করি জি ক্লায়েন্টের জন্য, দিন রাত না ঘুমিয়ে কষ্ট করে আমরা ক্লায়েন্টের জন্য এটা করতে হয়। এবং যখন ডিটেনশনে কোনো কেস আমরা নিই তখন আলাদা একটা দায়িত্ব বোধ চলে আসে, তার প্রতি সিম্পেথি ইত্যাদি, তার প্রতি একটা সিরিয়াসনেস থাকতে হয় তার কাজের প্রতি। এরকম ঘটনা ঘটেছে, অবশ্যই ঘটেছে, এবং সেগুলি খুব চ্যালেঞ্জিং কেস। যখন দেখা যায় যে সিট বেল্ট পর্যন্ত লাগে, দৌড় পর্যন্ত বন্ধ হয়ে গেছে, সেখান থেকে চলে আসছে। দিস কাইন্ড অফ কেস ইজ ভেরি চ্যালেঞ্জিং, এবং পুরো ফ্যামিলি, তার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, ইভেনকি আমরাও সবাই টেন্সড থাকি তখন সেই মুহূর্তটা। এবং অনেকের ব্লাড প্রেশার তখন হয় লো হয়ে যায়, না হলে আপ হয়ে যায়, অনেক এক ধরনের অন্যরকম একটা অবস্থা, এটা বর্ণনা করা যাবে না। তো এগুলি অবশ্যই হয়। তারপরেও যাদের ভাগ্যে আছে শেষ পর্যন্ত অবশ্যই, এবং ভালো প্রচেষ্টা থাকলে, তাদের যদি কেস থাকে ভালো, এবং তাদের জন্য ভালো ফাইট করার মতো লয়ার যদি থাকে, এগুলো অনেক ক্ষেত্রে হয়। ধন্যবাদ মনোহর ভাই। আমার যেহেতু আর 1 মিনিট 1.5 মিনিট আছে, আমি এখানে দুটো ছোট্ট করে, এই যে আপনি বললেন অনেকগুলো মানুষকে আপনি বাঁচিয়েছেন, বা আমি বাঁচিয়েছি এই জন্য বলছি, বলছি না, প্লেন থেকে যাদের কথা হচ্ছে আমি যদি বাঁচিয়েছি বলি যে আমার বাঁচিয়েছি, মানে আমি বলতে চাচ্ছি আপনি ওদেরকে এখানে রাখার ব্যবস্থা করেছেন। এটা মানুষ বলবে, যারা আমার মক্কেল আছে তারা বলবে, আমি আই ডোন্ট ওয়ান্ট টু ক্লেম এনিথিং। তারা কি সেটেল হতে পেরেছে এখানে পরবর্তীকালে, যদি বলেন যে মানে সবাই তো পারে না, কিছু কিছু তো কেস তো কিছু কিছু সফল, অনেক সফল হয়, কিছু তো ব্যর্থ তো হবেই, সবার তো কেস একরকম না। অবশ্যই আই মিন টিভিতে আমি কীভাবে বলবো সেটা, অবশ্যই আমার জানা মতো যে শেষ পর্যন্ত প্লেন থেকে পর্যন্ত নেমে চলে আসছে, আমি যাদেরকে জানি তারা কেউ আর যেতে হয়নি, মোটামুটি বিভিন্নভাবে তারা এখানে থাকতে পেরেছে। এইটাই কিন্তু, ওই জায়গাটাই কিন্তু শিকড়টা ওখানেই। কারণ তার কেসটা এমন কিছু আছে যার জন্য এত লেখালেখি, এত ফাইটিং পর, এত কোর্টে যাওয়ার পরে শেষ পর্যন্ত তাকে প্লেনের দরজা থেকে কিংবা সিট থেকে উঠে নিয়ে আবার ফেরত আনতে হলো। কেন? কারণ তার ওখানে অরিজিনালি কিছু না কিছু ছিল, ভিত্তি আছে, কেসের মেয়াদ ভালো, তা না হলে ওইটুকু ভালো, তা না হলে আমরা অতটুকু পৌঁছাতে পারতাম না। ধন্যবাদ মনোহর ভাই। আরেকটা ছোট্ট প্রশ্ন, খুব ছোট করে বলবেন, যারা ভিজিটার ভিসা আসতে চায়, আমাকে প্রশ্ন করেছিল একজন, ভিজিটার ভিসায় যারা আসতে চায় তাদের কত টাকা দেখাইতে হয়, এইরকম একটা প্রশ্ন করে মানুষ। এমন কোনো কথা নাই, আমি এমন ক্লায়েন্ট ডিল করেছি যার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, কিছু নাই। ওই ভদ্র মহিলার, উনি একজনের মা, গ্রামে থাকেন, কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, কিছু নাই। জি, এমন কি কোনো রিকোয়ারমেন্ট আছে যে তার পয়সা থাকতে হবে, কী থাকতে হবে, সে যে ওনার কোনো কিছুই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই, পয়সা নাই, উনি আসতে পারবে না তার ছেলে মেয়েকে দেখতে, তার আত্মীয় স্বজন দেখতে। তার যদি স্ট্রং স্পন্সর থাকে, কেউ যদি তার দায়িত্বটা নেয়, দেশে হোক এখানে হোক, কেন সেটা হবে না? এক্সেপশন অনেক কেস আছে, তারা দেখতে চায়। আপনি যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখেন, আপনি তাকে 6 মাস দেখাবেন। আপনি যদি বলেন যে আপনার ইনকাম আছে, তার ইনকামের সোর্স তারা দেখতে চাইবে। আপনি ব্যাঙ্কে পয়সা দেখালে তারা বলবে হ্যাঁ ব্যাঙ্কে পয়সা করতে আসলো, তারা দেখতে চাইবে। আর আপনি যদি বলেন যে আমার কিছুই নাই, তারা সেইভাবেই দেখবে। কেন নাই সেটা এক্সপ্লেন করতে হবে, সবাইকে তো এক্সপ্লেন করবে না। জি, বুঝেছি। এখন ভদ্রমহিলা 5 তলা বিল্ডিংয়ে থাকেন, সিলেটে কিংবা ঢাকাতে, এখন ওনার বলছেন ওনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই, এটা তো গ্রহণযোগ্য হবে না। কিছু কিছু আছে সেখানে গ্রহণযোগ্য হবে। ধন্যবাদ মনোহর ভাই। আমরা আশা করি পরবর্তী প্রোগ্রামে আরও সুন্দর করে এইভাবে আলাপ করব। ধন্যবাদ মনোহর ভাই। আজকে দর্শক আপনারা যারা প্রশ্ন করেছেন, আপনারা প্লিজ আমাদের এই প্রোগ্রামটা দেখবেন, ল উইথ ব্যারিস্টার মনোহর হোসেন, এবং কালকে যারা দেখবেন বা পরশু দেখবেন বা অনলাইনে যারা দেখবেন ফরওয়ার্ড করে দিবেন, অনেকের উপকার হবে। এবং আশা করি আপনারা, মনোহর ভাই যেটি সবসময় বলে থাকেন যে লয়ারের পরামর্শ নিয়ে, বিশেষজ্ঞ ব্যারিস্টার বা সলিসিটারের পরামর্শ নিয়ে কাজগুলো করবেন। ধন্যবাদ আমাদের প্রোগ্রাম দেখার জন্য। আজকে